আহ, আজকে নেট সেটের কোর্সে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটে আজকে আমরা যে বিষয় নিয়ে পার্টিকুলারলি আলোচনা করব, সেই টপিকটি হলো ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় উপযোগবাদ। সেই থিওরি নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তোমাদের মনে হতে পারে, যেহেতু তোমরা গ্র্যাজুয়েশনে অনেক ক্ষেত্রে পড়েছো যে উপযোগবাদ কাকে বলে, তো উপযোগবাদের থিওরি অনেকেই হয়তো তোমাদের অনেকের কাছেই জানা। কিন্তু আজকের ক্লাসে বিষয়টা একটু অন্য রকম ভাবেই আজকের ক্লাসে আমরা পড়ব, এবং ক্লাসের শেষে তোমাদের কাছে আসব যে কতটা তোমরা আগে জানতে এবং কতটা তোমরা নতুনভাবে পুরো বিষয়টাকে, ইউটিলিটারিয়ানিজমের যে থিওরি বা উপযোগবাদের যে থিওরি, সেই উপযোগবাদের থিওরি তোমরা কতটা জানতে পারলে আজকের ক্লাসে। তাহলে আমি সরাসরি পিডিএফটা একটুখানি, আমি পিডিএফটা গ্রুপেও সেন্ড করে দিয়েছি। আমি পিডিএফটা একটুখানি অন করে নিচ্ছি, দেখে নিচ্ছি। এই পিডিএফ থেকেই পুরো বিষয়টা আজকের ক্লাসে তোমাদের ডিসকাস করব। আজকে আমাদের একটা ফুল ক্লাস হবে, যে ক্লাসে আমরা আজকের ক্লাসে বেসিক টেনেন্টস অফ ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ উপযোগবাদ কাকে বলে, উপযোগবাদের বৈশিষ্ট্য, সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করা স্টার্ট করছি। তাহলে চলো শুরু করা যাক। বেসিক টেনেন্টস অফ ইউটিলিটারিয়ানিজম। তাহলে আমরা অলরেডি এটা জানলাম যে ইউটিলিটারিয়ানিজম কথাটার বাংলা মানে হচ্ছে উপযোগবাদ, আমরা এটা সবাই জানি। কিন্তু প্রথমেই আমরা যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে হোয়াট ইজ কল্ড ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম কাকে বলে, এটা আগে আমরা প্রথম জেনে নেব। দাঁড়াও এক সেকেন্ড। দেখো কি বলছে, যে ইউটিলিটারিয়ানিজম রেফার্স টু আ স্কুল অফ থট। বলছে এটাও এক ধরনের চিন্তা বলতে পারো, এটাও এক ধরনের মানে একটা চিন্তা বলতে পারো, হুইচ ফ্লারিশড ইন লেট 18th and 19th সেঞ্চুরি ইংল্যান্ড উইদিন দ্য ব্রডার স্ট্রিম অফ লিবারালিজম। অর্থাৎ প্রথমেই তাহলে এটা বলে দেওয়া ভালো, যেটা দিয়ে তোমাদের নেটেও প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম ইজ আ ব্রডার স্ট্রিম অফ লিবারালিজম। অর্থাৎ উদারনৈতিকতাবাদ বা উদারনৈতিক মতবাদেরই একটা স্ট্রিম বা একটা ধারা, চিন্তার একটা ধারা, সেটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। অর্থাৎ যারা ইউটিলিটারিয়ান ফিলোসফার, অর্থাৎ যারা উপযোগবাদী দার্শনিক, তারা অবশ্যই লিবারালিস্ট, তারা অবশ্যই উদারনৈতিক মতবাদকে যারা বিশ্বাস করে। যেমন গতকালের ক্লাসে আমরা এটা দেখলাম যে এনভায়রনমেন্টালিজমের বিভিন্ন স্ট্রিম আমরা দেখলাম, ইকোসেন্ট্রিসিজম, অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম, এই যে থিওরিগুলো আমরা দেখলাম, সেই রকম ভাবে লিবারালিজমেরই একটা স্ট্রিম বা একটা চিন্তাধারা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। কিন্তু ইউটিলিটারিয়ানিজমও কিন্তু ব্রডার আসপেক্টে লিবারালিজমকেই তারা কিন্তু সাপোর্ট করে, লিবারালিজমের যে নীতি নৈতিকতা তাকেই কিন্তু তারা সাপোর্ট করছে। হ্যাঁ, এবং লেট 18th and 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের প্রথম দিকে, শুরুর দিকে, এবং লেট 18th সেঞ্চুরি, অর্থাৎ তোমার 1800 শতকের শেষের দিকে, 19 শতকের শুরুর দিকেই কিন্তু ইংল্যান্ডে, হ্যাঁ, এই ইউটিলিটারিয়ানিজমের যে চিন্তা ভাবনা সেটাই কিন্তু প্রথম স্টার্ট হয়। It founded a tradition of ethical theory which holds that the rightness of an act, policy, decision, or choice is determined by its tendency to promote happiness. অর্থাৎ এই ট্র্যাডিশনে যারা, এই এথিক্যাল থিওরিতে, ইউটিলিটারিয়ানিজমের এথিক্যাল থিওরিতে যারা বিশ্বাস করে, তারা এটা মনে করে যে কোনো অ্যাক্ট বা কোনো কাজ, কোনো পলিসি, হ্যাঁ, কোনো সরকার কর্তৃক কোনো পলিসি নির্ধারণ করা হচ্ছে, নীতি নৈতিকতা নির্ধারণ করা হচ্ছে, পলিসি, ডিসিশন, কোনো সিদ্ধান্ত, কোনো চয়েস, গভর্নমেন্টের কোনো চয়েস বা কোনো পার্টিকুলারলি কোনো একটা ব্যক্তির চয়েস, সেটা সঠিক কিনা, অর্থাৎ কোনো কাজ, কোনো পলিসি, কোনো ডিসিশন, কোনো চয়েস, সেটা সঠিক কিনা, সেটা ডিটারমাইন্ড করে, যে সেটা ডিটারমাইন্ড হয় কার দ্বারা, সেই অ্যাক্ট বা সেই পলিসি বা সেই ডিসিশন কতটা পরিমাণে হ্যাপিনেস জেনারেট করতে পারছে মানুষের মধ্যে বা সুখ উৎপাদন করতে পারছে মানুষের মধ্যে, তার দ্বারাই কিন্তু
কিন্তু সেই একটা রাইট কিনা আর রং কিনা সেটা কিন্তু নির্ধারিত হয়। এটাই হচ্ছে তোমার, আমরা জানি যে ইউটিলিটারিয়ানিজমের যে থিওরি, তার হচ্ছে মেন বক্তব্য। জেরেমি বেনথাম, আমরা সবাই এই নামের সঙ্গে অত্যন্ত পরিচিত। তিনি হলেন জেরেমি বেনথাম ইংলিশ ফিলোসফার, ইংল্যান্ডে ব্রিটিশ ফিলোসফার অর ইংলিশ ফিলোসফার, ইজ রিগার্ডেড দ্য চিফ এক্সপোনেন্ট অফ ইউটিলিটারিয়ানিজম, এবং তিনি হলেন প্রথম, হ্যাঁ, ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদের তিনি হলেন চিফ এক্সপোনেন্ট। বেনথাম এটা মনে করতেন, যদিও আজকে টোটালি বেনথামের থিওরি আমরা পড়ছি না, আমরা টোটাল ইউটিলিটারিয়ানিজম পড়ছি। বেনথাম যেহেতু এটার চিফ এক্সপোনেন্ট, এই জন্য বলছি যে বেনথাম বিলিভড দ্যাট pleasure and pain are the chief motive force behind all human action। অর্থাৎ বেনথাম এটা মনে করতেন সেটা হচ্ছে আমাদের হিউম্যান যে অ্যাকশন, আমাদের মানুষের যে কর্ম, তার পেছনে যেটা চিফ মোটিভ, মানে মূল উদ্দেশ্য যেটা কাজ করে, সেটা হচ্ছে প্লেজার অ্যান্ড পেন, সুখ এবং প্লেজার মানে হ্যাপিনেস, সুখ এবং দুঃখ, পেন মানে হচ্ছে দুঃখ, হ্যাঁ, সুখ এবং দুঃখই হচ্ছে চিফ মোটিভ ফোর্স বিহাইন্ড অল হিউম্যান অ্যাকশন। প্রত্যেকটা মানুষের কাজের পেছনের মোটিভ ফোর্স হচ্ছে, সেটা আইদার প্লেজার উৎপন্ন করবে মানুষের ক্ষেত্রে, বা সেটা দুঃখ উৎপন্ন করবে বা পেন উৎপন্ন করবে। দ্য ব্যালেন্স অফ প্লেজার ওভার পেন ডিরাইভড ফ্রম আ থিং অর আ কোর্স অফ অ্যাকশন রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট অফ হ্যাপিনেস। অর্থাৎ কোনো একটি কাজ কতটা বেশি পরিমাণে সুখ উৎপন্ন করছে এবং কতটা কম পরিমাণে দুঃখ উৎপন্ন করছে, তার দ্বারাই সেই কাজের যে কোয়ালিটি বা সেই কাজের যে নির্ধারণ, সেটা কিন্তু করা হয়। ঠিক আছে, অ্যাকর্ডিং টু হচ্ছে তোমার জেরেমি বেনথাম। সো যদি আমরা জেরেমি বেনথামের মতকেই যদি আমরা অনুসরণ করি, সেটা হচ্ছে যে কোনো কাজ কতটা সুখ উৎপন্ন করবে এবং কতটা কম পরিমাণে দুঃখ উৎপন্ন করবে, তার দ্বারা সেই কাজের মূল্যায়ন করা হচ্ছে, এটাই যদি হয়, তাহলে অ্যাকর্ডিং টু ইউটিলিটারিয়ানিজম দ্য গাইডিং প্রিন্সিপাল অফ অল লেজিসলেশন অ্যান্ড পাবলিক পলিসি, অর্থাৎ তাহলে উপযোগবাদের মত অনুযায়ী আমাদের গভর্নমেন্ট যত রকম পলিসি নির্ধারণ করছে, আমাদের গভর্নমেন্ট যত রকম অ্যাক্ট ডিসিশন মেকিং করছে, হ্যাঁ, সুতরাং সবটাই ঠিক না ভুল নির্ধারিত হচ্ছে কার দ্বারা, যেটা ইউটিলিটারিয়ানিজমের মেন গাইডিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। অর্থাৎ কোনো একটি পাবলিক পলিসি বা কোনো একটি লেজিসলেশন, ঠিক আছে, তখনই সেটা সঠিক বলে বিবেচিত হবে বা তার মূল্যায়ন করা হবে যখন সেটা গ্রেটেস্ট নাম্বারে গ্রেটেস্ট হ্যাপিনেস উৎপন্ন করবে। যত বেশি পরিমাণে সে সুখ উৎপন্ন করবে যে কাজ, সেই কাজই কিন্তু গ্রহণযোগ্য বলে স্বীকার করা হবে। ইট এস্টিমেটিং গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, ইচ ইন্ডিভিজুয়াল শুড বি ট্রিটেড অ্যাজ ওয়ান ইউনিট। অর্থাৎ এই ক্ষেত্রে এই কারণে ইউটিলিটারিয়ানিজমের থিওরিতে প্রত্যেকটা ব্যক্তি মানুষকে একটা করে ইউনিট হিসাবে ধরা হয়, এবং প্রত্যেকটা ব্যক্তি মানুষের কোনো একটা কাজ, হ্যাঁ, সেটা কতটা পরিমাণে সুখ উৎপাদন করছে তার ধারায়, ঠিক আছে, সেই মানুষের কাজের মূল্যায়ন করা হয়, সেটা কতটা পরিমাণে সুখ উৎপন্ন করছে, এবং সমস্ত সুখকে একত্রিত করে দিয়ে জেনারেল হ্যাপিনেস ক্রিয়েট করা হয়, যে প্রত্যেকটা মানুষের সুখগুলোকে একত্রিত করে, ইউনাইটেড করে জেনারেল হ্যাপিনেস বা কমন যে সুখ, তার কথা কিন্তু বলা হয় ইউটিলিটারিয়ানিজমের থিওরিতে। তাহলে এখানে এইটা আমরা পড়বো না, আমি ক্রিটিক্স বা ইউটিলিটারিয়ানিজমের যারা সমালোচক, তাদের বক্তব্য এখন আমরা কোনোভাবেই পড়বো না। আমরা ইউটিলিটারিয়ানিজমের মতো করেই আমরা ইউটিলিটারিয়ানিজমকে জানবো। তার মানে আমরা এটাই জানলাম, এই যে স্ট্যান্ডার্ডটা আমরা পড়লাম তার মধ্যে থেকে জানলাম যে জেরেমি বেনথামই হচ্ছেন তোমার চিফ এক্সপোনেন্ট অফ ইউটিলিটারিয়ানিজম, এবং তিনি এটা মনে করেছেন যে প্রত্যেকটা কাজের পেছনের চিফ মোটিভ ফোর্স থাকে হচ্ছে তোমার প্লেজার অ্যান্ড পেন। যদি কোনো কাজ যত বেশি পরিমাণে সুখ উৎপন্ন করবে, যত কম পরিমাণে দুঃখ উৎপন্ন করবে, সেই কাজকে কিন্তু সঠিক বলে আখ্যায়িত করা হবে। এটাই আমরা দেখলাম। এবার সেকেন্ড স্ট্যান্ডার্ডে এসো, সেটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম রিগার্ডস ইউটিলিটি অ্যাজ দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাকসেপ্টেন্স অফ আ প্রপোজড অপশন। ঠিক আছে, তার মানে এটাই আমরা বুঝে নিলাম, ইউটিলিটারিয়ানিজম যেটাকে সাপোর্ট করে সেটা হচ্ছে ইউটিলিটি বা উপযোগিতা। হ্যাঁ, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, উপযোগবাদ। ইউটিলিটারিয়ানিজমের বাংলা হচ্ছে উপযোগবাদ। তো ইউটিলিটারিয়ানিজম রিগার্ডস ইউটিলিটি অ্যাজ দ্য ক্রাইটেরিয়া, তার মানে কোনো কাজকে বা কোনো প্রপোজড
অ্যাকশন, গভর্নমেন্ট কোনো একটা সাপোজ ধরো কোনো একটা প্রপোজড অ্যাকশন আছে গভর্নমেন্টের, সেটা কতদূর অ্যাকসেপ্টেড হবে তার ক্রাইটেরিয়াটাই নির্ধারিত হচ্ছে ইউটিলিটির দ্বারা বা তার উপযোগবাদের দ্বারা, মানে সেটা কতটা কত মানুষের জন্য সেটা উপযোগী উপযোগী হবে তার দ্বারা সেই কাজের মানদণ্ড করা হচ্ছে, মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে উপযোগবাদের দ্বারা। ইউটিলিটি ইন দিস সেন্স রেফার্স টু আ অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন derived from the consumption of goods or making use of services। অর্থাৎ তার মানে হচ্ছে ইউটিলিটি শব্দটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, যে মনে করো কোনো একটা গুডস বা কোনো একটা খাবার, হ্যাঁ তুমি কনজামশন করছো, কোনো একটা খাবার খাচ্ছ, তুমি মিষ্টি খাচ্ছ, তুমি বিরিয়ানি খাচ্ছ, তুমি যাই খাচ্ছ না কেন, ওই খাবারটা কনজামশন করার পর, খাবারটা খাওয়ার পর সেটা তোমার মধ্যে থেকে কতটা স্যাটিসফ্যাকশন জেনারেট করলো, ঠিক আছে, তার দ্বারা সেই খাবারের যে মানদণ্ড বা গুণাগুণ তার দ্বারাই নির্ধারিত হয়। ঠিক আছে, মানে কোনো একটা সার্ভিস গভর্নমেন্ট তোমাকে দিতে চাইছে, এই সার্ভিসটা গভর্নমেন্ট তোমাকে দিতে চাইছে, সেই সার্ভিসটা আখেরে ঠিক না ভুল সেটা নির্ধারিতই হবে এটার উপরে যে কতগুলো মানুষের জন্য, ঠিক আছে, ওই সার্ভিসটা গ্রহণ ইউটিলিটি দিচ্ছে, ঠিক আছে, কতটা উপযোগী হচ্ছে সেই মানুষগুলোর জন্য, তার দ্বারাই কিন্তু কোনো একটা কাজের তোমার ধরো গুণাগুণ বিচার করা হয়। হ্যাঁ, অনেকে এটা মনে করেন, এগুলো সবই সমালোচনা, এই জন্য সমালোচনাটা আমি পড়াতে চাইছি না, যদিও এটার একটা, আমি এই সমালোচনায় আমি এটা দাগ দিয়েই রাখছি, আমি এই সমালোচনাগুলো আমি তোমাদের পরে পড়াচ্ছি, ঠিক আছে, যেটা সমালোচনা আছে পরে পড়াচ্ছি। থিওরি অফ ইউটিলিটারিয়ানিজম ওয়াজ অরিজিনালি অ্যাডভান্সড অ্যাজ আ সাইন্টিফিক অল্টারনেটিভ অফ ন্যাচারাল রাইটস থিওরি। ঠিক আছে, মানে বলতে পারো যে ইউটিলিটারিয়ানিজমের যে থিওরি সেটা ন্যাচারাল রাইটসের যে থিওরি, সেই রাইটসের একটা অল্টারনেটিভ থিওরি কিন্তু তোমার ইউটিলিটারিয়ানিজম দিচ্ছে। বেনথাম argued that political institutions or public policies should not be rated good or bad by their conformity with visionary or arbitrary concept like natural rights। ঠিক আছে, মানে বেনথাম বলছেন যে কোনো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, যেহেতু আমরা এটা পলিটিক্সের মধ্যে পড়ছি এই জন্য এটা বলছি, যে কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন বা কোনো পাবলিক পলিসি, ঠিক আছে, সেটা রেটেড হবে, সেটা গুড অর ব্যাড, সেটা রেটেড হবে তার ভিশনারি কনসেপ্টের ওপরে নয়, যে গভর্নমেন্ট বলছে এটা হবে, ওটা হবে, সেটা হবে, অনেক কিছু হবে, অনেক তো ভিশন থাকে, গভর্নমেন্টেরও তো অনেক ভিশন থাকে। যেমন আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প, সাপোজ ধরো আমি এক্সাম্পল বলছি, লক্ষ্মীর ভান্ডার বলো বা ভিশনারি প্রজেক্ট, এগুলো ধরো ভিশনারি কনসেপ্ট। হ্যাঁ, গভর্নমেন্টের এরকম ভিশন আছে যে হ্যাঁ এই এই কনসেপ্টটা যদি আমরা চালু করি, এই স্কিমটা যদি আমরা চালু করি তাহলে এত কিছু হয়ে যাবে, হ্যাঁ পুরো পশ্চিমবঙ্গের মানুষের জন্য, এটা ভিশনারি ভিশনারি কনসেপ্ট। ঠিক আছে, তোমার জেরেমি বেনথাম বলছেন যে না, এই ধরনের ভিশনারি কনসেপ্টের ওপরে ডিপেন্ড করে কোনো একটা পলিসি গুড অর ব্যাড সেটা কখনোই রেট করা যাবে না, বা সেটা কখনোই নির্ধারণ করা যাবে না। এটা কার দ্বারা নির্ধারণ করা যাবে? জেরেমি বেনথাম বলছেন যে এই ধরনের পাবলিক পলিসিস গুলো বা পাবলিক ইনস্টিটিউশনস গুলো হ্যাঁ কতটা গ্রহণযোগ্য সেটা জাজ করা হবে বাই দ্য অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন প্রডিউসড বাই দেম। অর্থাৎ এটাকে ব্যবহার করে, সাপোজ ধরো লক্ষ্মীর ভান্ডার, সেটাকে ব্যবহার করে কত মানুষ উপকৃত হচ্ছে, মানে অদ্ভুত, মানে কতগুলো মানুষ বা কতগুলো মেয়ে হ্যাঁ এই লক্ষ্মীর ভান্ডারটা পাওয়ার পর তারা স্যাটিসফাইড হচ্ছে, এই অ্যামাউন্টের দ্বারা তারা স্যাটিসফাইড হচ্ছে, তাদের কোনো না কোনো সেই টাকাটা কাজে লেগে যাচ্ছে, হুইচ ক্যান বি এম্পিরিক্যালি ভেরিফাইড, এবং যেটা অভিজ্ঞতার দ্বারা যাচাইযোগ্য, যেটা এম্পিরিক্যালি ভেরিফাইড, এবং যেটা প্রিসাইজলি যেটা মেজার করা যাবে, যেটা পরিমাপ করা যাবে, কত পার্সেন্টেজ অফ মানুষ স্যাটিসফাইড হচ্ছে এই প্রকল্পের দ্বারা, গভর্নমেন্টের এই প্রকল্পের দ্বারা। যখন সেটা এম্পিরিক্যালি ভেরিফাইড হবে, যখন সেটা ফিজিক্যালি যেটাকে মেজার করা যাবে, ঠিক আছে, তার দ্বারা গভর্নমেন্টের কোনো একটা প্রকল্প, কোনো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনস সে রেটেড হবে গুড অর ব্যাড হিসাবে, তার ভিশনারি কনসেপ্টের দ্বারা নয়, যে সে কি মনে করছে যে এটা হলে এরকম হতো, এটার দ্বারা নয়। এম্পিরিক্যালি সেটা যখন ভেরিফাইড হবে, যেটা মানুষের মধ্যে সত্যি সত্যি স্যাটিসফ্যাকশন জেনারেট করতে পারবে, তার দ্বারাই কিন্তু কোনো একটা প্রকল্প গুড অর ব্যাড হিসাবে তাকে কিন্তু জাজ করা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কার্ল পপার এটা বলছেন, তিনি আর্গিউ করছেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এনশিওর ম্যাক্সিমাইজেশন অফ হ্যাপিনেস ইন আ গিভেন সিচুয়েশন। বলছে যে এটা খুব ডিফিকাল্ট যে একটা গিভেন সিচুয়েশন মানুষকে দিয়ে দিয়ে সেটা কত পরিমাণে মানুষের মধ্যে
মধ্যে সুখ উৎপন্ন করছে কোনো একটা কাজ, এটা নির্ধারণ করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, ম্যাক্সিমাইজেশন অফ হ্যাপিনেস, কত হ্যাপিনেস জেনারেট হচ্ছে, কত মানুষের মধ্যে হ্যাপিনেস জেনারেট করছে কোনো একটা গিভেন সিচুয়েশনে, এটা বের করা খুব ডিফিকাল্ট। রাদার ইট উড বি ফার মোর প্র্যাকটিকেবল টু সিক এলিমিনেশন অর মিনিমাইজেশন অফ সাফারিং। ঠিক আছে, তার থেকে এটা দেখা ভালো, ভালো করে বোঝো, এই লাইনটা দারুণ ইন্টারেস্টিং। তার থেকে কোনো একটা কাজ, কোনো একটা প্রকল্প মানুষের মধ্যে কতটা পরিমাণে হ্যাপিনেস জেনারেট করছে, কার্ল পপার বলছেন সেটা দেখার থেকে বেশি দেখা প্রয়োজন যে কোনো একটা কাজ, কোনো একটা প্রকল্প বা কোনো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন সেটা মানুষের কতটা তার দুঃখকে মিনিমাইজ করতে সহযোগিতা করছে, মানে কম করতে সহযোগিতা করছে, সেটা দেখলে পরেই বোঝা যায় যে কোনো একটা প্রকল্প বা কোনো একটা কাজ, কোনো একটা পলিসি, সেটা আইদার গুড অর ব্যাড, সেটা কতটা মানুষের সাফারিং বা মানুষের দুঃখ কষ্টকে কম করতে সহযোগিতা করছে, সেটা দেখাটা বেশি প্রয়োজন। অ্যান্ড ইট ইজ ফার মোর প্র্যাকটিকেবল। হ্যাঁ, ম্যাক্সিমাইজেশন অফ হ্যাপিনেস, একটা কোনো কাজ কতটা পরিমাণে সুখ জেনারেট করছে এটার দেখার থেকে কোনো একটা কাজ কতটা পরিমাণে মানুষের দুঃখকে কম করতে সহযোগিতা করছে এটা দেখাটা খুব প্রয়োজন, এবং এর দ্বারাই কোনো একটা কাজের মূল্যায়ন করা যেতে পারে বলে কার্ল পপার কিন্তু সেটা মনে করছেন। জেরেমি বেনথাম বলছেন যে ম্যাক্সিমাইজেশন অফ হ্যাপিনেস, আর কার্ল পপার বলছেন এলিমিনেশন অর মিনিমাইজেশন অফ সাফারিং। কতটা দেখো, কোনো একটা টাকা গভর্নমেন্টের তরফ থেকে সাপোজ দেওয়া হচ্ছে 1000 টাকা বা 1500 টাকা, ম্যাক্সিমাম পিপলকে এটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, তখন এটা দেখা হচ্ছে যে সত্যি সত্যি ওই টাকাটা পেয়ে, হ্যাঁ, তার যে প্রবলেমগুলো আছে খানিকটা পরিমাণে সেই প্রবলেমগুলো সলভ করা যাচ্ছে কিনা, সেটাকে মিনিমাইজ করা যাচ্ছে কিনা, তার সাফারিংটা, তার দ্বারা কোনো একটা কাজের তুল্যমূল্য বিচার করা হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ভিউ পয়েন্ট অফ কার্ল পপার, তিনি এটা বলছেন। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকটা কিছু জানতে পারলাম। আশা করি যেটুকু অংশ বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো ইউটিলিটারিয়ানিজমদের মেন থিওরি। ক্লিয়ার? এইবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে টাইপস অফ ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ উপযোগবাদের কতগুলো টাইপ আমরা দেখতে পারি। ঠিক আছে, অষ্টাদশ শতকের শেষের দিকে, ঊনবিংশ শতকের শুরুর দিক থেকে আমরা নতুন একটা এথিক্যাল থিওরি দেখতে পাই, যেটা বলতে পারো ব্রডার স্ট্রিম অফ লিবারালিজম, এবং সেই থিওরি হচ্ছে কিন্তু তোমার ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। ইন প্র্যাকটিস আমরা যদি একদম দৈনন্দিন জীবনে আসি, হ্যাঁ, ইউটিলিটারিয়ানিজমকে প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা ইন প্র্যাকটিস দ্য প্রিন্সিপাল অফ ইউটিলিটারিয়ানিজম ইজ সট টু বি অ্যাপ্লাইড ইন 2 ওয়েজ। বলছে যে এই ইউটিলিটারিয়ানিজমের থিওরিকে বা এই এথিক্যাল থিওরিকে যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়, দুটো ওয়েতে, দুটো উপায়ে তাকে অ্যাপ্লাই করতে হবে বাস্তব জীবনে। হ্যাঁ, এই দুটো উপায় হচ্ছে কি? এই দুটো উপায় হচ্ছে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম এবং আরেকটা হচ্ছে রুল ইউটিলিটারিয়ানিজম। তোমরা অনেকেই এই নামগুলোর সঙ্গে পরিচিত, হয়তো কনসেপ্টটা কিছুটা জানো, হয়তো পুরোটা জানো না। তাহলে আমি কি বললাম যে এই উপযোগবাদের নৈতিক থিওরিকে যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয়, তাকে দুটো উপায়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম বা বাংলায় যাকে বলা হয় কর্ম উপযোগবাদ, আর বি নাম্বার হচ্ছে রুল ইউটিলিটারিয়ানিজম, আর আরেকটাকে বলা হচ্ছে তার মানে নীতি উপযোগবাদ। কর্ম উপযোগবাদ এবং নীতি উপযোগবাদ, এই দুটো থিওরির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, মানে এই সূক্ষ্মাতে সূক্ষ্ম যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথমে যদি আমি অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম বা কর্ম উপযোগবাদের প্রসঙ্গে আসি, যে কর্ম উপযোগবাদে কি বলা হয়। ঠিক আছে, সো অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম ইজ ইনক্লাইন্ড টু জাজ ইচ অ্যাক্ট বাই ইটস কনসিকুয়েন্সেস। অর্থাৎ যারা কর্ম উপযোগবাদী তারা কি করে, প্রতিটি মানুষের প্রতিটি কর্মকে তারা জাজ করে, কার দ্বারা? কোনো একটা কর্মকে তারা জাজ করে তার কনসিকুয়েন্সেসের দ্বারা, তার ফলাফলের দ্বারা সে সেটাকে কিন্তু জাজ করে। না, তার মানে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম ইজ ইনক্লাইন্ড টু জাজ ইচ অ্যাক্ট, মানে প্রত্যেকটা মানুষের প্রতিটি যে কর্ম, প্রতিটি যে কাজ তারা করছে, হ্যাঁ, সেই কাজের যে কনসিকুয়েন্সেস, সেই কাজের যে ফলাফল, সেই ফলাফলের দ্বারা অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টরা কোনো কাজের, হ্যাঁ, মানদণ্ড তারা কিন্তু বিচার করে। ইফ ইট রেজাল্টস ইন ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ হ্যাপিনেস, ইট উইল বি ডিমড টু বি রাইট, আদারওয়াইজ রং।
ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, তার মানে কোনো একটা কাজ, প্রত্যেকটা ব্যক্তি মানুষের কোনো একটা কাজ, তার ফলাফলের দ্বারা সেই কাজের মূল্যায়ন করা হচ্ছে। যদি দেখা যায় যে ওই কাজের ফলস্বরূপ ওই মানুষটার মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ হ্যাপিনেস জেনারেট হচ্ছে, হ্যাঁ, প্লেজারের পরিমাণ ব্যালেন্সের দিক থেকে দুঃখের থেকে সুখের পরিমাণটা অনেক বেশি, তার মানে সেই কাজকে সেখানে রাইট বলে বিবেচনা করা হচ্ছে। আদারওয়াইজ সেটা যদি দুঃখজনক হয় তাহলে সেই কাজকে রং বলে কিন্তু সেখানে বিবেচনা করা হচ্ছে। তার মানে এখানে তোমাকে এটা বুঝতে হবে, অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম ইচ অ্যান্ড এভরি অ্যাকশনকে, হ্যাঁ, তারা কিন্তু জাজ করছে বা তারা কিন্তু বিচার করছে, এবং প্রতিটি অ্যাকশনকে তার ফলাফলের দ্বারা বিচার করছে কিন্তু অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম। বাট অন দ্য আদার হ্যান্ড, রুল ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ যারা নীতি উপযোগবাদী, রুল ইউটিলিটারিয়ানিজম সিক্স টু ফ্রেম সার্টেন রুল ইউটিলিটারিয়ানিজম, নীতি উপযোগবাদীরা কর্ম উপযোগবাদের মতো প্রত্যেকটা কর্মকে তারা কিন্তু এইরকম ভাবে জাজ করে না তার কনসিকুয়েন্সেসের দ্বারা, বরং তার জায়গায় তারা একটা কোনো রুল বা কোনো একটা নিয়ম, হ্যাঁ, সেটাকে তারা ফ্রেম করে, এবং তারা এটা অবজার্ভ করে যে এই রুলটাকে যখন কার্যকর করা হচ্ছে মানুষের ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে, তাকে যখন কার্যকর করা হচ্ছে, হুজ অবজারভেন্স উড বি কন্ডাক্টিভ টু ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ হ্যাপিনেস। সত্যি সত্যি ওই মানে রুলসটা প্রতিটি মানুষের ক্ষেত্রে সেটা হ্যাপিনেস জেনারেট করছে কিনা সেটা সেখানে দেখা হচ্ছে রুলসের দ্বারা। In this case, each act will be judged by its conformity with the prescribed rule and its immediate consequences will be overlooked. অর্থাৎ এখানে রুল ইউটিলিটারিয়ানিজমের ক্ষেত্রে প্রতিটি কর্মকে কিন্তু কখনো বিচার করা হচ্ছে না আলাদা আলাদা ভাবে তার কনসিকুয়েন্সেসের দ্বারা, তার ফলাফলের দ্বারা, বরং রুল ইউটিলিটারিয়ানিজম ইজ অ্যান এথিক্যাল থিওরি হোল্ডিং দ্যাট অ্যান অ্যাকশন ইজ মরালি রাইট। অর্থাৎ নীতি উপযোগবাদীরা বলছেন যে কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাকশন নৈতিকভাবে সেটা ঠিক বলে বিচার করা হবে ইফ ইট কনফর্মস টু আ জাস্টিফাইড রুল। অর্থাৎ সেটা যদি কোনো একটা ফেয়ার রুল, ফেয়ার কোনো নিয়ম, জাস্টিফাইড কোনো রুলসের দ্বারা যদি সেটা নির্ধারিত হয়, এবং যদি দেখা যায় সেই জাস্টিফাইড রুলটা সমাজের মানুষের জন্য হ্যাপিনেস বা ওয়েলবিং জেনারেট করছে, ঠিক আছে, তাকেই কিন্তু তোমার বলা হচ্ছে রুল ইউটিলিটারিয়ানিজম। তার মানে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম ইভালুয়েটস each act individually, but rule utilitarianism focuses on long-term consistent rules to promote stability and prevent suffering. তার মানে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম যেখানে প্রতিটি কাজের তুল্যমূল্য বিচার করতে তারা চাইছে সেটা ফলাফলের দ্বারা, সেখানে কিন্তু রুল ইউটিলিটারিয়ানিজম সেখানে কিন্তু ফোকাস করছে লং টার্ম কোনো একটা কনসিস্টেন্ট রুলের প্রতি, যেটা মানুষের ওয়েলবিং বা মানুষের স্টেবিলিটি এবং যেটা মানুষের যে সাফারিং সেই সাফারিংকে তারা কমাচ্ছে এবং মানুষকে ভালো রাখতে লং টার্ম সহযোগিতা করছে। হ্যাঁ, তার মানে বলতে পারো খানিকটা পরিমাণে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম যেখানে সাময়িক ক্ষণস্থায়ী সুখের কথা সেখানে বলছে, প্রত্যেকটা মানুষের প্রতিটি কাজের মূল্য নির্ধারণ করা হচ্ছে সেখানে, হ্যাঁ, জাজ করা হচ্ছে ভালো খারাপের দ্বারা, সেখানে কিন্তু রুল ইউটিলিটারিয়ানিজম কোনো একটা রুল নির্ধারণ করছে এবং দেখছে তারা, অবজার্ভ করছে তারা যে সেই রুলটা প্রতিটা মানুষের ক্ষেত্রে লাগু হলে সেই প্রতিটা মানুষের ওয়েলবিং ভালো থাকা, সেটা রুল ইউটিলিটারিয়ানিজম কিন্তু সেটাই বলছে। এটা কিন্তু বেসিক রুল ডিফারেন্স। যারা ডাব্লিউবিসিএসসির ইন্টারভিউ দেবে তারা কিন্তু এই ইউটিলিটারিয়ানিজমের থিওরির ওপরে খুব সুন্দরভাবে তারা কিন্তু এখানে ডেমো দিতে পারো, ঠিক আছে। এবং এটা সত্যি সত্যি এটার সমালোচনাও আছে যে এই রকম প্রতিটি মানুষের যে প্রতিটি কর্ম, সেই প্রতিটি কর্মকে কি করে, এটা একটা হিনিয়াস জব, মানে এটা অসম্ভব একটা কাজ যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মকে তার কনসিকুয়েন্সেসের দ্বারা বা তার ফলাফলের দ্বারা বিচার করা, এটা কিন্তু একটা মানে মানে খুবই টাফ জব। রাদার যদি কোনো একটা রুল ইউটিলিটারিয়ানিজম অনেক বেশি পরিমাণে গ্রহণযোগ্য, বেটার, অনেক রুল ইউটিলিটারিয়ানিজম অনেক বেটার,
ঠিক আছে? তার কারণ হচ্ছে কোনো একটা রুল গভর্নমেন্ট যখন অ্যাপ্লাই করছে মানুষের ওপরে, সেটা কতটা পরিমাণে হেল্পফুল হচ্ছে বা ফ্রুটফুল হচ্ছে গভর্নমেন্ট কিন্তু সেটা অবজার্ভ করতে পারে। অবশ্যই সেটাকে ফেয়ার রুল হতে হবে, সকলের জন্য ফেয়ার রুল হওয়াটা ভীষণভাবে কিন্তু এখানে জরুরি। ঠিক আছে? তো ইন দ্য হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, জেরেমি বেনথাম লার্জলি স্টুড ফর অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম। আমরা যদি পলিটিক্যাল হিস্ট্রি পর্যবেক্ষণ করি তাহলে আমরা এটা দেখতে পাবো যে জেরেমি বেনথাম হচ্ছে তোমার কর্ম উপযোগবাদী একজন দার্শনিক। ঠিক আছে? জেরেমি বেনথাম তার দর্শনে কর্ম উপযোগবাদ বা অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমকে তিনি সাপোর্ট করেছেন। হি ফোকাসড অন কোয়ান্টিটেটিভ ডিফারেন্সেস বিটুইন different kinds of leisure and laid down 7 criteria for measurement of the quantities of leisure। অর্থাৎ আমরা এটা দেখেছি যে জেরেমি বেনথাম তার দর্শনে সুখের পরিমাণগত পার্থক্য তিনি নির্ধারণ করেছেন। সুখের পরিমাণগত পার্থক্য নির্ধারণ করার পর তিনি কি করেছেন, 7টা ক্রাইটেরিয়া দিয়েছেন। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ, মানে একটু ব্যস্ত আছি, ক্লাসে আছি। হ্যাঁ। তো জেরেমি বেনথাম ফোকাস করেছেন কোয়ান্টিটেটিভ ডিফারেন্সেস এর প্রতি বা পরিমাণগত পার্থক্যের প্রতি। তার মানে তিনি কর্ম উপযোগবাদী এবং সেখানে তিনি সুখের পরিমাণগত পার্থক্যের জন্য সেখানে তিনি একটি ফেলিক ফেলিকফিক ক্যালকুলাস তিনি ব্যবহার করেছেন। সেখানে 7টা মানদণ্ডের কথা তিনি কিন্তু এখানে বলেছেন এবং সেই 7টা মানদণ্ড তোমরা অবশ্যই সকলে জানো। সেটা হচ্ছে ইন্টেন্সিটি, ডিউরেশন, সার্টেনটি, প্রক্সিমিটি, ফেকান্ডিটি, পিওরিটি অ্যান্ড এক্সটেন্ট। ঠিক আছে? এই 7টা মানদণ্ডের দ্বারা তিনি কিন্তু সুখের যে পরিমাণগত পার্থক্য, সেই পরিমাণগত পার্থক্য তিনি নির্ধারণ করেছেন এবং তিনি বলেছেন যে যে সুখ পরিমাণে অনেক বেশি হয় সেই সুখ সবার জন্য ভালো। যে সুখ পরিমাণের দিক থেকে কম পরিমাণে সুখ উৎপন্ন করে সেই কাজ অপেক্ষাকৃত যে কাজ বেশি পরিমাণে সুখ উৎপন্ন করে তার থেকে যে কাজ কম পরিমাণে সুখ উৎপন্ন করে সেই কাজ কিন্তু মানে কম ভালো। আর যে কাজ বেশি পরিমাণে সুখ উৎপন্ন করে সেটা হচ্ছে ততোধিক বেশি ভালো। এবং সেটা আমরা কিভাবে বিচার করতে পারি? সেখানে তিনি একটা সপ্তমান তিনি দিয়েছেন, সেটা হচ্ছে ইন্টেন্সিটি, ডিউরেশন। মানে যে সুখের ইন্টেন্সিটি অনেক বেশি, যে সুখের ডিউরেশন অনেক বেশি, যে সুখের মধ্যে সার্টেনটি বা নিশ্চয়তা আছে, যার মধ্যে প্রক্সিমিটি আছে, ফেকান্ডিটি আছে, পিওরিটি আছে, এক্সটেন্ট আছে, ঠিক আছে, বিস্তৃতি সম্পন্ন যে সুখ, সেই সুখই কিন্তু সবার জন্য ভালো বলে তিনি সেখানে কিন্তু সুখের সপ্তমান বা 7 ক্রাইটেরিয়া তিনি দিয়েছেন। ক্লিয়ার? অফ দিস দ্য ফার্স্ট 6 ক্রাইটেরিয়া, বলছে এই 7টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম 6টা ক্রাইটেরিয়া আর মিন টু ডিল উইথ ইন্ডিভিজুয়াল কেসেস। মানে এই ডিউরেশন, সার্টেনটি, প্রক্সিমিটি, ফেকান্ডিটি, পিওরিটি, এই যে 6টা, ঠিক আছে, প্রথম যে 6টা সেটা প্রত্যেকটা ব্যক্তি মানুষ তার প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে এগুলোর দ্বারা সে সুখকে বিচার করতে পারে। মানে তুমি কোনো একটা কাজ করছো, তোমার মাথার মধ্যে এই 7টা আছে, 7টা পয়েন্ট আছে, তুমি দেখছো যে এই কাজটা আমার মধ্যে কতটা সুখের ইন্টেন্সিটি তৈরি করছে, মানে ইন্টেন্সলি আমি সুখ অনুভব করছি এই কাজের দ্বারা। ঠিক আছে? সেটা তুমি বিচার করতে পারো। তো কোনো একটা কাজ তুমি করছো, সেটা কতটা পরিমাণে, কত ডিউরেশনে তোমার মধ্যে সুখ উৎপন্ন করছে, সেটা দ্বারা তুমি বিচার করতে পারছো। তার মানে ইন্ডিভিজুয়াল কেসেসের ক্ষেত্রে বা প্রত্যেকটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে 7টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম যে 6টা ক্রাইটেরিয়া সে তার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারে এবং দেখে নিতে পারে যে সেই কাজটা কতটা পরিমাণে তার জন্য সুখ জেনারেট করছে এবং দুঃখের পরিমাণ কম করছে। বাট এই যে লাস্ট যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে এক্সটেন্ট। এক্সটেন্ট কথাটার মানে হচ্ছে বিস্তৃতি। এক্সটেন্ট মাস্ট বি অ্যাপ্লাইড অ্যালং উইথ দি 6 ক্রাইটেরিয়া ইন অর্ডার টু ডিটারমাইন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য পাবলিক পলিসি। কিন্তু এগুলো এই প্রথম 6টা পলিসি, সেটা তোমার তো 6টা যে ক্রাইটেরিয়া সেটা প্রত্যেকটা ব্যক্তি মানুষ তার নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। কিন্তু 7 নাম্বার যে ক্রাইটেরিয়াটা, যেটা বিস্তৃতি, মানে কত জনের মধ্যে সুখ উৎপন্ন করছে, কতটা বেশি পরিমাণে সুখ উৎপন্ন করছে, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই তোমার যে কোনো পাবলিক পলিসি, কোনো পাবলিক রুল, কোনো পাবলিক মানে মানে কোনো একটা প্রকল্প, সেটার ক্ষেত্রে কিন্তু এই 7 নাম্বার যে পয়েন্টটা সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে উইথ দিস 6 ক্রাইটেরিয়া। 6টা এই রুলের সাহায্যে
যে এই 7 নম্বর রুলটা বা এক্সটেন্ট নামক যে রুলটা সেটা অ্যাপ্লিকেবল হবে পাবলিক পলিসির ক্ষেত্রে, কিন্তু প্রথম 6টা রুল কিন্তু অবশ্যই কোনো ব্যক্তি মানুষ তার দৈনন্দিন জীবনে তার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। তার মানে আমরা এটা দেখলাম এই ক্ষেত্রে যে টাইপস অফ ইউটিলিটারিয়ানিজমের মধ্যে দুটো নিয়ম, একটা হচ্ছে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম, রুল ইউটিলিটারিয়ানিজম। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম প্রত্যেকটা ব্যক্তি মানুষের কর্ম তার ফলাফলের উপর ডিপেন্ড করে তার কর্মের জাজমেন্ট তারা করছে, এবং জেরেমি বেনথাম এখানে কিন্তু অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমের সমর্থক বা কর্ম উপযোগবাদের সমর্থক। সেখানে তিনি গুণের সুখের সপ্তমানের কথা বলেছেন, সুখের শুধুমাত্র পরিমাণগত পার্থক্যের কথা বলেছেন, মানে যে কর্ম সুখ বেশি পরিমাণে উৎপন্ন করবে সেই কর্মই ভালো, আর যে কর্ম সুখ কম পরিমাণে উৎপন্ন করবে সে কর্ম ঠিক নয়, এবং সেই কর্মের যে পরিমাণ সেটা মানে সুখের যে পরিমাণ সেটা নির্ধারিত হবে এই 7টা পয়েন্টের দ্বারা। এটাই হচ্ছে জেরেমি বেনথামের বক্তব্যের মূল বিষয়। এইবার দ্য কনসেপ্ট অফ রুল ইউটিলিটারিয়ানিজম, কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে কর্ম উপযোগবাদকে ছেড়ে আমরা যদি নীতি উপযোগবাদে চলে আসি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে দ্য কনসেপ্ট অফ রুল ইউটিলিটারিয়ানিজম ওয়াজ লার্জলি ডেভেলপড বাই আদার ইলাস্ট্রিয়াস অ্যাডারেন্টস অফ ইউটিলিটারিয়ানিজম। অর্থাৎ রুল ইউটিলিটারিয়ানিজমের সাপোর্টার কিন্তু তোমার জেরেমি বেনথাম নয়, এবং সেখানে মানে ইলাস্ট্রিয়াস অ্যাডারেন্টসদের আমরা ইউটিলিটারিয়ানিজমের ক্ষেত্রে দেখতে পাই যারা রুল ইউটিলিটারিয়ানিজম যারা সাপোর্ট করছে তাদের মধ্যে বিখ্যাত দুজনের নাম আছে, তারা হলেন জন অস্টিন এবং আরেকজন হলেন জন স্টুয়ার্ট মিল, ইংলিশ ফিলোসফার্স দুজনেই। যেহেতু খেয়াল করে দেখো ইউটিলিটারিয়ানিজমের থিওরিটা বেসিক্যালি ইংল্যান্ড থেকেই যেহেতু এই এথিক্যাল থিওরিটা তৈরি হয়েছে ইংল্যান্ডের মানুষের মধ্যে বা সেখানকার যারা দার্শনিক তাদের মধ্যে, এই জন্য সকলেই তুমি দেখো ইংলিশ ফিলোসফার, সকলেই ব্রিটিশ ফিলোসফার। জন অস্টিন, জন স্টুয়ার্ট মিল, এনারা দুজনেই ইংলিশ ফিলোসফার যারা রুল ইউটিলিটারিয়ানিজমের থিওরিকে তারা কিন্তু ডেভেলপ করছেন। হ্যাঁ, মিল repudiate the primacy of quantitative differences and highlighted the importance of qualitative differences between different pleasures of determining the right policy। অর্থাৎ জন স্টুয়ার্ট মিল কোনো একটা পাবলিক পলিসি, গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো একটা পাবলিক পলিসি সেটা রাইট অর রং, দেখো রুল ইউটিলিটারিয়ানিস্টরা কিন্তু কখনো কোনো ব্যক্তি মানুষের প্রত্যেকটা কর্মের বিচার কিন্তু তারা করে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তারা একটা নিয়মের কথা বলে, তারা কোনো একটা পাবলিক পলিসির কথা বলে এবং দেখে যে সেই পাবলিক পলিসিটা গ্রাউন্ড লেভেলে গিয়ে সাধারণ মানুষের কতটা পরিমাণে ভালো করতে পারে, এটা কিন্তু রুল ইউটিলিটারিয়ানিস্টরা দেখে। এবং তারা যে শুধুমাত্র কত পরিমাণে সেটা মানুষের মধ্যে সুখ উৎপন্ন করছে সেটা দেখে তা নয়, তার সাথে সাথে মানুষের মধ্যে যে কোয়ালিটেটিভ যে হ্যাপিনেস, গুণগত যে মান, হ্যাঁ মানে সেই যে হ্যাপিনেসের যে গুণগত মান সেটাও কিন্তু তারা দেখে। এই জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে মিল repudiated the primacy of quantitative differences and highlighted the importance of qualitative differences। অর্থাৎ মিল যেমন কোনো একটা পাবলিক পলিসি সেটা সাধারণ মানুষের কাছে কতটা পরিমাণে সুখ উৎপন্ন করছে সেটাও যেমন দেখে, তার থেকে বেশি দেখে তারা এটা যে মানুষের মধ্যে সেটা কোয়ালিটেটিভ হ্যাপিনেস জেনারেট করতে পারছে কিনা, মানে গুণগত সুখটা গুণের দিক থেকে অনেক বেশি ভ্যালুয়েবল কিনা, সেটার দ্বারাই কিন্তু কোনো একটা কাজের বা কোনো একটা পলিসির হচ্ছে বিচার সেখানে কিন্তু করা হচ্ছে। Mill described Bentham's cramped outlook on this issue as follows। অর্থাৎ এখানে তো তোমরা এটাও অনেক সময় পড়েছো যে ডিসস্যাটিসফাইড মানে এই যে এই লাইনটা তোমরা অনেকেই জানো, ইট ইজ বেটার টু বি আ হিউম্যান বিং ডিসস্যাটিসফাইড দ্যান আ পিগ স্যাটিসফাইড, বেটার টু বি সক্রেটিস ডিসস্যাটিসফাইড দ্যান আ ফুল স্যাটিসফাইড। কথাটার মানে হচ্ছে এটা যে মানে শুকরের যে স্যাটিসফ্যাকশন তার থেকে একটা মানুষের ডিসস্যাটিসফ্যাকশন অনেক বেশি ভালো, এবং একটি ফুল বা একটা বোকা মানুষের স্যাটিসফ্যাকশনের থেকে সক্রেটিস ডিসস্যাটিসফাইড থাকা অনেক বেশি ভালো। তার মানে এই লাইনের দ্বারা তারা যেটা বলতে চাইছে তারা হচ্ছে এটা যে কোনো একটা কাজ কতটা পরিমাণে গুণগত দিক থেকে তোমাকে সুখী করতে পারছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দুটো কাজ
তোমার সামনে থাকতে পারে। সাপোজ ধরো আমাকে এখন অনেক বেশি খাবার খেতে দিয়েছে, যেটা সেই খাবারটা খাওয়ার পর আমার মধ্যে সাময়িক প্রচন্ড পরিমাণে সুখ উৎপন্ন করছে, কিন্তু আমাকে এখানে পড়াতে দেওয়া হয়েছে এবং সেই পড়ানো কমপ্লিট হওয়ার পর সেটা আমার মধ্যে অদ্ভুত একটা স্পিরিচুয়াল হ্যাপিনেস বা আধ্যাত্মিক সুখ এবং লং টার্ম কোনো একটা সুখ জেনারেট করছে। ঠিক আছে? তো জন স্টুয়ার্ট মিল বলছেন ওই খাবার খাওয়ার থেকে এই সুখটা গুণগত দিক থেকে অনেক অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো। ঠিক আছে? কোনো একটা খাবার তোমাকে সাময়িক তৃপ্তি দিতে পারে। যেমন এখানে তোমাকে বলছি যে যারা এই যে এখনই বললাম যে যারা ইউটিলিটারিয়ানিজমের সমর্থক নয়, অনেকে বলেছে, মনে করো তুমি প্রচন্ড তোমার খিদে পেয়েছে, প্রচন্ড তোমার খিদে পেয়েছে, তোমার সামনে এক প্লেট ধরো কোনো খাবার রাখা আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খাবার রাখা আছে, বা তুমি বলতে পারো যে তোমার সামনে একটা পিৎজা রাখা আছে, ক্লিয়ার, বড় একটা পিৎজা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি প্রচন্ড হাংরি, ক্লিয়ার, প্রচন্ড হাংরি, তুমি খিদে পেয়েছে তোমার, তুমি প্রথম মানে কামড়টা দেওয়ার পর বা প্রথম পিসটা খাওয়ার পর তোমার যে স্যাটিসফ্যাকশনটা হলো, খেয়াল করে দেখো পরের পিসগুলো খাবার পরে কিন্তু সেই স্যাটিসফ্যাকশন তোমার আর হয় না, এবং লাস্টলি গিয়ে তোমার স্যাটিসফ্যাকশনটাই খাওয়ার প্রতি উড়ে যাবে। দেখো, খেয়াল করে দেখো, মনে করো তোমার সামনে একটা বড় ব্রেড রাখা আছে, তোমার প্রচন্ড খিদে পেয়েছে, বা তোমার সামনে পাউরুটি রাখা আছে, হ্যাঁ তুমি পাউরুটি খেতে খুব ভালোবাসো, তোমার সামনে পাউরুটি রাখা আছে, খিদে পেয়েছে, তুমি প্রথম স্লাইসটা খেলে, তুমি খেয়াল করো প্রথম স্লাইসটা খাওয়ার পর তোমার মধ্যে যে পরিমাণে হ্যাপিনেস ক্রিয়েট হলো, তোমার মধ্যে যে পরিমাণে আত্মিক শান্তি হলো, দ্বিতীয় আর তৃতীয় খাওয়ার পর এবং লাস্টে যাওয়ার পর, মনে করো লাস্ট পিসটাও তুমি খাচ্ছ, তখন কিন্তু সেই জিনিসটা আর কিন্তু মানুষের মধ্যে থাকে না। ঠিক আছে? তো এই জন্য রুল ইউটিলিটারিয়ানিস্টরা কখনো শর্ট টার্ম এই ধরনের স্যাটিসফ্যাকশন, গুণের সুখের শুধুমাত্র পরিমাণগত পার্থক্য, পরিমাণ তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফার্স্ট পিসটা খাওয়ার পর তোমার সুখের পরিমাণ যে পরিমাণে ছিল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম খাওয়ার পর সেই স্যাটিসফ্যাকশনটা ধীরে 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 নিচে নেমে যেতে থাকছে। এই জন্য যারা রুল ইউটিলিটারিয়ানিস্ট তারা কিন্তু সুখের পরিমাণগত পার্থক্যের থেকেও তারা সুখের গুণগত পার্থক্যে তারা কিন্তু অনেক বেশি জোর দেন। এই জন্য তারা এটা বলেন, কোনো একটা ফুলের বা কোনো একটা বোকা ব্যক্তির স্যাটিসফ্যাকশনের থেকে সক্রেটিসের মতো জ্ঞানী ব্যক্তির ডিসস্যাটিসফাইড থাকা অনেক বেশি পরিমাণে ভালো বলে তারা কিন্তু এখানে মনে করেন। ঠিক আছে? কারণ তারা সুখের গুণগত পার্থক্যকে তারা স্বীকার করেন। সো যেটা বলছি সেটা হচ্ছে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম বা কর্ম উপযোগবাদীরা ইজ লার্জলি আইডেন্টিফাইড অ্যাজ কনসিকুয়েন্সিয়ালিজম, হ্যাঁ ফলাফলবাদী বলতে পারো। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমের আরেকটা নাম হচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম, এটা লিখে নেবে, এটা তোমাদের নেটে প্রশ্ন আসতে পারে। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম ইজ লার্জলি আইডেন্টিফাইড অ্যাজ কনসিকুয়েন্সিয়ালিজম। কনসিকুয়েন্সিয়ালিজম কথাটার মানে কি? হুইচ ইমপ্লাইজ দ্যাট an act would be adjudged good or bad, right or wrong on the basis of its consequences. Consequentialism, act utilitarianism, consequentialism এর থিওরিকে মানে, কারণ তারা এটা মনে করে যে কোনো একটা অ্যাক্ট গুড অর ব্যাড, রাইট অর রং, এটা নির্ধারিত হয়, তার জাজমেন্ট করা হয় তার কনসিকুয়েন্সেস বা তার ফলাফলের উপরে নির্ভর করে। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টরা প্রত্যেকটা কাজের ফলাফলকে দেখে, তারা সুখের দ্বারা তার মানদণ্ড বিচার করে, কিন্তু রুল ইউটিলিটারিয়ানিস্টরা কখনো কিন্তু প্রত্যেকটি কাজকে তারা বিচার করে না। কোনো একটা রুল সেটা সাধারণ মানুষের জন্য কতটা গ্রহণযোগ্য তার দ্বারাই সেটা নির্ধারিত হয়। অ্যাকর্ডিংলি ইফ ইট ম্যাক্সিমাইজেস গুড কনসিকুয়েন্সেস ইট উড বি টার্ম রাইট, আদারওয়াইজ রং। কনসিকুয়েন্সিয়ালিজম ডাজ নট রিকোয়ার ইনটু মোটিভস অর ইন্টেনশন অফ দ্য ডুয়ার। অর্থাৎ কনসিকুয়েন্সিয়ালিজম বা অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমরা এটা মানে না যে কোনো একটা কাজ যখন কোনো একটা মানুষ করছে তার পেছনে তার কি ইন্টেনশন আছে, তার কি উদ্দেশ্য আছে, তার কি মোটিভ আছে। কনসিকুয়েন্সিয়ালিস্ট বা অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টরা কখনো কিন্তু এই বিষয়টায় তারা কিন্তু মাথা ঘামায় না, যে কোনো একটা কাজ, দেখো যখন কোনো একটা কাজ কোনো একটা মানুষ করে, তার যখন তারা বিচার করছে সেই মানুষের যে ইন্টেনশন, কোন ইন্টেনশনে সে সেই কাজটা করছে বা কোন মোটিভে সেই কাজটা করছে, এই মোটিভটা কিন্তু অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টরা বা কনসিকুয়েন্সিয়ালিস্টরা কিন্তু এই মোটিভটা বা এই ইন্টেনশনটাকে তারা কিন্তু দেখে না। দিস ভিউ পারভেটস মোস্ট অফ দ্য
ইউটিলিটেরিয়ান থট, ইভেন দ্য জে.এস. মিল হ্যাজ এন্ডোর্সড ইট। অর্থাৎ কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা দেখা হয়েছে যে কোনো একটা কাজ যখন করা হচ্ছে তার পেছনে তার কি উদ্দেশ্য, এমনকি আমাদের আইন কানুন মানে লেজিসলেশন অর্থাৎ বা লিগাল লিগাল হেয়ারের ক্ষেত্রে দেখা হয় যে কোনো একটা মানুষ কোনো একটা কাজ করে ফেলেছে, ঠিক আছে, কিন্তু তার পেছনে তার কি উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটাকে কিন্তু সেখানে বিচার করা হয়। বাট অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টরা বা কনসিকুয়েন্সিয়ালিস্টরা কিন্তু তার পেছনে তার উদ্দেশ্যকে তারা কিন্তু কোনোভাবে দেখে না, শুধু এটা দেখে যে কাজটা করেছে, কাজটা তার মধ্যে কত পরিমাণে হ্যাপিনেস জেনারেট করছে তার ফলাফল স্বরূপ। সাম থিঙ্কার্স, ভালো করে বুঝবে, এগুলো তোমরা কিন্তু কিন্তু পড়োনি, এইবার থেকে যা যা বলবো সেগুলো তোমাদের জানা নেই। সাম থিঙ্কার্স টেন্ড টু রেকগনাইজ স্টিল অ্যানাদার ভ্যারাইটি অফ ইউটিলিটারিয়ানিজম, এবং এই এক ইউটিলিটারিয়ানিজম অ্যান্ড রুল ইউটিলিটারিয়ানিজম ছাড়াও আরেক প্রকার ইউটিলিটারিয়ানিজমকে, আরেক প্রকার উপযোগবাদকে স্বীকার করা হয়েছে। সাম থিঙ্কার্স রেকগনাইজ করেছে এই ভ্যারাইটি অফ ইউটিলিটারিয়ানিজমকে, দ্যাট ইজ কল্ড মোটিভ ইউটিলিটারিয়ানিজম। লিখে রাখো, মোটিভ ইউটিলিটারিয়ানিজম। তার মানে এখন অবধি আমরা তিন টাইপের ইউটিলিটারিয়ানিজম দেখলাম, একটা হচ্ছে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম, রুল ইউটিলিটারিয়ানিজম, আর থার্ড হচ্ছে motive utilitarianism. And this view is introduced by Robert Adams. লিখে রাখবে, and this view was introduced by Robert Adams. It does not, এখানে কি বলা হয়, রবার্ট অ্যাডামস 1976 সালে তার একটা জার্নাল অফ ফিলোসফিতে তিনি মোটিভ ইউটিলিটারিয়ানিজমের কথা সেখানে বলেছেন। সুতরাং আমরা অল্প করে এটা জেনে রাখবো যে মোটিভ ইউটিলিটারিয়ানিজমে কি বলা হয়। ইট ডাজ নট ফোকাস অন মোরাল রাইটনেস অর রংনেস অফ অ্যান অ্যাকশন, ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো একটা কাজের, ঠিক আছে, নৈতিকতা, নৈতিক দিক থেকে তাকে রাইট অর রং সেটা এখানে বিচার করা হয় না মোটিভ ইউটিলিটারিয়ানিজমে, বাট অন দ্য গুডনেস অর ব্যাডনেস অফ মোটিভ, অর্থাৎ কোনো একটা কাজ যে মানুষটা করছে তার যে মোটিভ, সেই মোটিভটা ভালো ছিল কি খারাপ ছিল, তাই তার দ্বারা কোনো কাজের মানদণ্ড বিচার করা হয় মোটিভ ইউটিলিটারিয়ানিজমে। ভালো করে ভেবে দেখো, কোনো কাজ ভালো না মন্দ সেটা তার ফলাফলের দ্বারা রাইটনেস অর রংনেস বিচার করা হচ্ছে না মোটিভ ইউটিলিটারিয়ানিজমে, সেখানে রাদার কোনো একটা কাজ যে মানুষটা করছে তার পেছনে তার কি মোটিভ ছিল, তার কি উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্যে তার সেই কাজটা করেছে, উদ্দেশ্যটা কি তার ভালো ছিল কি উদ্দেশ্যটা তার খারাপ ছিল, তার দ্বারা কোনো কাজের এখানে মানদণ্ড বিচার করা হচ্ছে। হ্যাঁ, তো ইট হোল্ডস দ্যাট দ্য বেস্ট মোটিভস আর দোজ দ্যাট ইয়েল্ড অপটিমাল ইউটিলিটি, অর্থাৎ এখানে দেখা হচ্ছে যে যে মোটিভটা বেস্ট ছিল বা ভালো ছিল সেই কাজের ভালোত্ব, ঠিক আছে, তার মোটিভের দ্বারা সেটা কিন্তু নির্ধারিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে তিনটে থিওরি দেখতে পেলাম। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমে প্রত্যেকটা কাজের বিচার করা হচ্ছে তার ফলাফলের দ্বারা, রুল ইউটিলিটারিয়ানিজমে কোনো একটা রুল নির্ধারণ করে দেওয়া হচ্ছে পাবলিক পলিসির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে রুল নির্ধারণ করেছে, সেই রুল কতটা মানুষের ওয়েলবিং করবে, কতটা মানুষকে গুণগত দিক থেকে ভালো রাখবে, পরিমাণগত শুধু না, গুণগত দিক থেকে মানুষকে কতটা পরিমাণে ভালো রাখবে, তার দ্বারা কোনো একটি নিয়ম ভালো না মন্দ, ঠিক না ভুল, সেটা বিচার করা হচ্ছে। আর মোটিভ ইউটিলিটারিয়ানিজমের ক্ষেত্রে রবার্ট অ্যাডামস যেটা তিনি বলছেন যে কোনো কাজের ফলাফল তার, কোনো কাজের ভালো মন্দ তার ফলাফলের দ্বারা নয়, রাদার যে কাজটা করছে তার মোটিভের দ্বারা নির্ধারিত হচ্ছে, তার উদ্দেশ্যের দ্বারা নির্ধারিত হচ্ছে। উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে সেই কাজটা ভালো। তো সাম এনাদের তিনজনের মতামত তো আমরা জানলাম। সাম রিসেন্ট ইউটিলিটারিয়ান sought to modify the tenets of consequentialism in order to strengthen the moral appeal of utilitarianism. আবার নতুন নতুন মানে ঊনবিংশ শতকে কিছু ফিলোসফাররা যারা এসেছেন তারা কনসিকুয়েন্সিয়ালিজম বা অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমকে আরেকটু বেশি পরিমাণে মডিফাই করেছেন, নিজেদের মতো করে মডিফাই করেছেন, যাতে সেটা মাস পিপলের কাছে বা বেশি সংখ্যক মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হতে পারে, তার অ্যাপিলটা যেন অনেক বেশি হয় অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমের। এই জন্য সাম রিসেন্ট utilitarians sought to modify the tenets of consequentialism in order to strengthen the moral appeal of the utilitarianism. এবং তারা কারা, যারা অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমকে নিজেদের মতো করে তারা মডিফাই করছেন? তিনজন দার্শনিকের নাম আমরা এখানে জানবো। একজন হলেন হেনরি সিজউইক, সেকেন্ড হলেন জি.ই. মুর এবং আরেকজন হলেন আর.এম. হেয়ার, যাদের তিনজনের নাম পার্টিকুলারলি এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অল থ্রি আর ইংলিশ ফিলোসফার, মানে ভেবে নেবে যে যারা ইউটিলিটারিয়ানিজমের থিওরিকে সাপোর্ট করছে দে আর বেসিক্যালি দে আর ইংলিশ ফিলোসফার্স, তারা সবাই ইংলিশ ফিলোসফার্স, তারা সবাই ব্রিটিশ ফিলোসফার্স।
প্রথমেই জানবো হেনরি সিজুইগের বক্তব্য। হেনরি সিজুইগ তিনি কি বলছেন। হেনরি সিজুইগের গ্রন্থ, এটা লিখে নেবে খাতায়, হেনরি সিজুইগের গ্রন্থ মেথডস অফ এথিক্স, 1874-এ হেনরি সিজুইগের গ্রন্থ মেথডস অফ এথিক্সে তিনি ইউটিলিটেরিয়ানিজমের থিওরির কথা তিনি বলছেন। হি sought to introduce the principle of justice in addition to and independent of his pleasure standard, এবং সেখানে তিনি এই যে কর্ম উপযোগবাদের যে মানে পরিমাণগত যে পার্থক্য, প্লেজার স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কতটা পরিমাণে সে সুখ উৎপন্ন করবে, তা মানে তার দ্বারাই যেহেতু কর্ম উপযোগবাদীরা কোনো কাজের মানদণ্ড বিচার করে, সেটাকে ছেড়ে দিয়ে হেনরি সিজুইগ কিছু প্রিন্সিপাল অফ জাস্টিসের কথা বললেন, তিনি ন্যায়ের কথা বললেন। হি আর্গিউড দ্যাট আ পলিসি কুড নট বি রিগার্ডেড টু বি রাইট সিম্পলি অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ কন্ডাক্টিভ টু ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার। তিনি বললেন যে কোনো একটা গভর্নমেন্টের পলিসি বা কোনো একটা কাজ রাইট বলে শুধুমাত্র এই কারণেই বিবেচিত হবে না যে সেই কাজটা কত পরিমাণে সুখ জেনারেট করছে, এটাই শুধুমাত্র তার মানদণ্ড হতে পারে না বলে হেনরি সিজুইগ বলছেন। ইট ইজ অলসো নেসেসারি টু এনশিওর দ্যাট ইট লেড টু জাস্ট ডিস্ট্রিবিউশন অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্লেজার ডিরাইভ ফ্রম ইট। অর্থাৎ কোনো একটা কাজ কত বেশি সংখ্যক মানুষের মধ্যে সেটা সুখ জেনারেট করছে, ঠিক আছে, মানে নিজের যে ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার সেটা ইম্পর্টেন্ট না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট সেই সুখটা মানে যে জেনারেট হচ্ছে বা যে প্লেজারটা জেনারেট হচ্ছে সেটা কতটা পরিমাণে তার অ্যামাউন্ট এবং সেটাকে তোমার ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে, ফেয়ারলি ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে মানুষের মধ্যে। ইট ইজ অলসো নেসেসারি টু এনশিওর দ্যাট ইট লেড টু জাস্ট ডিস্ট্রিবিউশন অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্লেজার ডিরাইভ ফ্রম ইট। কোনো কাজের থেকে যতটা পরিমাণে প্লেজার ডিরাইভড হচ্ছে সেই প্লেজার কতটা মানুষের ভালো করছে বা কতটা মানুষের মধ্যে সুখ জেনারেট। তোমার একটা কাজ, সাপোজ ধরো তোমার একটা কাজ, মানে আমি হেনরি সিজুইগের এক্সাম্পল দিয়ে বলছি, তোমার কোনো একটা কাজ 10টা মানুষের মধ্যে সুখ উৎপন্ন করলো, ঠিক আছে, আর আরেকটা তোমার কোনো কাজ ব্রডার আসপেক্টে 100টা মানুষের মধ্যে সুখ উৎপন্ন করলো, তাহলে কোন কাজটা বেটার বলে গণ্য হবে? হেনরি সিজুইক বলছেন পরের কাজটা বেটার বলে গণ্য হবে, যে ফেয়ার ডিস্ট্রিবিউশন, ফেয়ারলি প্রত্যেকটা মানুষের হচ্ছে ওই 100 জন মানুষের মধ্যে তোমার একটাই কাজ সুখ উৎপন্ন করছে। সাপোজ আমি আজকে তোমাদের এখানে পড়াচ্ছি, সেই পড়ানোটা কতজন মানুষের মধ্যে সুখ জেনারেট করছে, আলটিমেট হ্যাপিনেস তাকে দিচ্ছে, ঠিক আছে, তার উপরে নির্ভর করে হেনরি সিজুইক বলেছেন যে কোনো কাজের মানদণ্ড বিচার করা হয়। সিজুইক ভিউজ সিমস টু বি অ্যান্টিসিপেটেড দ্য রিভিশন অফ ইউটিলিটারিয়ানিজম হুইচ কালমিনেটেড ইন দ্য জন রলস থিওরি অফ জাস্টিস। আমরা দেখতে পাই যে হেনরি সিজুইকের যে বক্তব্যটা অনেকটা জন রলসের থিওরি অফ জাস্টিসকে সাপোর্ট করে। ফেয়ার ডিস্ট্রিবিউশন, সবকিছুকে জন রলস বলেছেন না, ফেয়ার ডিস্ট্রিবিউশন হওয়া উচিত, একদম সবার মধ্যে আমাদের যা যা আছে সবকিছু সবার মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হওয়া উচিত, ফেয়ার ডিস্ট্রিবিউশন হওয়া উচিত। জাস্টিস ইজ ফেয়ারনেস, তোমাদের তো পরীক্ষায় দিতেই পারে কে বলেছেন জাস্টিস ইজ ফেয়ারনেস, সেটা তো জন রলসই বলেছেন, জাস্টিস ইজ ফেয়ারনেস, জাস্টিস সবসময় সবার জন্য ফেয়ার থাকা উচিত। সো তোমার কোনো একটা কাজ যদি আলটিমেটলি 100 জন 200 জন 500 জন 1000 জনের মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করে, সেই কাজই তোমার কিন্তু ভালো হিসাবে বিবেচিত হবে, কত সংখ্যক বেশি মানুষের জন্য সেটা হ্যাপিনেস জেনারেট করছে। এটা হেনরি সিজুইগের বক্তব্য। ম্যাক্সিমাইজেশন অফ প্লেজারের থেকে কতজন মানুষের মধ্যে সেটা সুখ জেনারেট করছে সেটা বেশি ইম্পর্টেন্ট, হেনরি সিজুইগ বলছেন। জিই মুর তার বিখ্যাত গ্রন্থ, তোমরা সবাই জিই মুরের এই গ্রন্থটার কথা তোমরা সবাই জানো, এবং সেই গ্রন্থটা হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। 1903 সালে তিনি এই গ্রন্থটা রচনা করছেন, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। হি আর্গিউড দ্যাট প্লেজার অর হ্যাপিনেস অ্যালোন কুড নট বি রিগার্ডেড গুড ইন ইটসেলফ। অর্থাৎ এই যে তিনি বলছেন যে এই ইউটিলিটেরিয়ানিস্টরা সবকিছু তারা দেখছে শুধু প্লেজার আর হ্যাপিনেসের ভিত্তিতে, এই বিষয়টা ঠিক নয়। প্লেজার এবং হ্যাপিনেস তো ভালো, প্লেজার হ্যাপিনেস মানে আলটিমেট সুখ, যেটা সুখ উৎপন্ন করছে যে কাজ, এটা সুখটা সত্যি সত্যিই গুড ইন ইটসেলফ, নিজের জন্য সুখ হওয়া, সুখ জিনিসটা ভালো, ঠিক আছে, সুখ নিয়ে কোনো অসুবিধা নেই, সুখ হচ্ছে গুড ইন ইটসেলফ, নিজের মধ্যেই ভালো সুখটা। বাট সুখ ছাড়াও আরো কিছু ক্রাইটেরিয়া আছে, সেটাকেও কিন্তু তিনি এর মধ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। জিই মুর আর্গিউড দ্যাট প্লেজার অর হ্যাপিনেস অ্যালোন কুড নট বি রিগার্ডেড গুড ইন ইটসেলফ। প্লেজার অর হ্যাপিনেসই শুধুমাত্র গুড ইন ইটসেলফ নয়, বাট তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স অফ বিউটি,
সৌন্দর্য, সেটাও গুড ইন ইটসেলফ। সৌন্দর্য, এক্সপিরিয়েন্স অফ বিউটি, দ্যাট ইজ অলসো গুড ইন ইটসেলফ। অ্যাপার্ট ফ্রম সেনসুয়াস প্লেজার, মানে শুধুমাত্র শারীরবৃত্তীয় বা ইন্দ্রিয়জনিত সুখ নয়, তার বাইরে গিয়েও যে আমরা কোনো একটা প্লেজার পেতে পারি, সেটাও কিন্তু গুড ইন ইটসেলফ। আমরা জানি তো, তাই না? শুধুমাত্র শারীরিক সুখকেই সুখ বলা যায় না, ইন্দ্রিয় সুখকেও সুখ বলা যায় না, তার বাইরেও সুখের একটা বিস্তৃতি রয়েছে, যেটা আমাদের স্পিরিচুয়াল প্লেজার বলতে পারো, সেটা আমাদের আত্মিক তৃপ্তি বলতে পারো। শুড অলসো বি কনসিডার টু বি দ্য ইন্ট্রিনসিক্যালি গুড। এবং শুধুমাত্র প্লেজার হ্যাপিনেস নয়, এক্সপিরিয়েন্স অফ বিউটি অর অ্যাপার্ট ফ্রম সেনসুয়াস প্লেজার শুড অলসো বি কনসিডার্ড টু বি ইন্ট্রিনসিক্যালি গুড। ইন হিজ ভিউ, রাইট অ্যাকশন ইজ দ্যাট হুইচ প্রমোটস দ্য ইন্ট্রিনসিক্যালি গুড অ্যান্ড প্রিভেন্টস দ্য ইন্ট্রিনসিক্যালি ইভিল থিং। অর্থাৎ তার মানে জি ইমুর বলছেন, কোনো কাজ তখনই সঠিক হিসেবে গণ্য হবে যেটা তোমার মধ্যে স্পিরিচুয়াল সুখ জেনারেট করে, যেটা তোমার মধ্যে বিউটি বা সৌন্দর্যের একটা প্রতীক হতে পারে, সৌন্দর্যের এক্সপিরিয়েন্স তোমার হতে পারে, সেটাও সুখ, সেটাও কিন্তু তোমার তোমার রাইট হিসাবে বিবেচনা হবে। সেই কাজই অ্যাকর্ডিং টু জি ইমুর রাইট হিসাবে বিবেচিত হবে যে কাজ শুধুমাত্র আমাদের সেনসুয়াস প্লেজার উৎপন্ন করে হাইয়েস্ট লেভেলে, সেটা নয়, তার সঙ্গে সঙ্গে যে কাজ তোমার মধ্যে সৌন্দর্যের একটা প্রতীক হতে পারে, সৌন্দর্যের এক্সপিরিয়েন্স করাতে পারে, যে কাজ তোমার মধ্যে স্পিরিচুয়াল হ্যাপিনেস ক্রিয়েট করতে পারে, সেই সুখই কিন্তু তোমার আলটিমেট সুখ বলে এখানে তিনি মনে করছেন। তার মানে জি ইমুরের বক্তব্য অনুযায়ী রাইট অ্যাকশন ইজ দ্যাট which promotes the intrinsically good and prevents the intrinsically bad। মানে হচ্ছে গুড ইন ইটসেলফ বিষয়টা শুধুমাত্র ফিজিক্যাল প্লেজার বা ফিজিক্যাল হ্যাপিনেসের ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়, সেটা বিউটির ক্ষেত্রে বা সৌন্দর্যের ধারণার ক্ষেত্রেও প্রয়োগযোগ্য, এবং সেটা আমাদের স্পিরিচুয়াল যে হ্যাপিনেস সেই ক্ষেত্রেও কিন্তু সেটাকে প্রয়োগ করা যায়। যে কাজ আমাদের ইন্ট্রিনসিক্যালি গুড যে ফিলিং সেটাকে প্রমোট করে এবং ইন্ট্রিনসিক্যালি ইভিলকে প্রিভেন্ট করে, সেই কাজই তোমার কিন্তু এখানে অ্যাকর্ডিং টু জি ইমুর ভালো হিসাবে বিবেচনা করা যেতে পারে। যেমন জি ইমুর বলছেন এখানে, জি ইমুর আইডেন্টিফাইজ 3 সিচুয়েশনস হুইচ আর ইন্ট্রিনসিক্যালি ইভিল। মানে 3টে সিচুয়েশনের কথা তিনি বলেছেন, তুমি কোনো একটা কাজ করছো, এই 3টে ফিলিং তোমার হচ্ছে, তার মানে তুমি ভেবে নাও ওই কাজ হচ্ছে সবচেয়ে খারাপ। যে কাজ তোমার মধ্যে প্রচন্ড পরিমাণে দুঃখর জন্ম দিচ্ছে, মানে কোনো একটা সিচুয়েশনে তুমি একটা কোনো কাজ করছো, যে কাজ তোমার মধ্যে প্রচন্ড পরিমাণে দুঃখের চেতনা জাগ্রত করছে বা দুঃখ হচ্ছে তোমার কাজটা করে, সেই কাজটা বাজে কাজ, সেই কাজটা কখনো করা উচিত না, দ্যাট ইজ ইন্ট্রিনসিক্যালি ইভিল। ঠিক আছে, দ্যাট ইজ নিজেই নিজের মধ্যে সেটা খারাপ, যে কাজ তোমার মধ্যে দুঃখ উৎপন্ন করছে। সেকেন্ড, হেট্রেড অর কন্টেম্পট টু হোয়াট ইজ গুড অর বিউটিফুল। যেটা মানে তোমার মধ্যে হেট্রেড বা ঘৃণা, বা তোমার এই কাজের দ্বারা ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে তুমি ঘৃণার পাত্র হচ্ছ, ঠিক আছে, যেটা বিউটি বা সৌন্দর্যের থেকে বা গুডের থেকে তোমাকে দূরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যে কাজ করলে পরেই তোমার মধ্যে একটা অদ্ভুত হেট্রেড, হ্যাঁ, সেটার জন্ম নিচ্ছে, সেই কাজ কখনো করা উচিত না, দ্যাট ইজ ইন্ট্রিনসিক্যালি ইভিল। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সি নাম্বারে বলছেন, লাভ, অ্যাডমিরেশন অ্যান্ড এনজয়মেন্ট অফ হোয়াট ইজ ইভিল অর আগলি। ঠিক আছে, মানে তিনি এখানে বলতে চাইছেন যে লাভ, অ্যাডমিরেশন অ্যান্ড এনজয়মেন্ট এর বিপরীতই হচ্ছে তোমার ইভিল বা আগলি, যেটা তোমার এই ফিলিংসগুলোর জন্ম দেয় না। মানে যে কাজ তোমার মধ্যে ভালোবাসা, অ্যাডমিরেশন বা এনজয়মেন্ট দেয় না, সেই কাজই কিন্তু আগলি, এবং সেই কাজই কিন্তু তোমার ইভিল। এটাই কিন্তু তোমার জি ই মুর বলছেন। হেনরি সিজুয়ে একরকম বক্তব্য দিচ্ছেন, জি ই মুর কিন্তু সুন্দর বক্তব্য তিনি দিচ্ছেন, যে শুধুমাত্র হ্যাপিনেস গুড ইন ইটসেলফ নয়, বিউটি, তোমার তারপরে স্পিরিচুয়াল প্লেজার, এগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এগুলোও গুড ইন ইটসেলফ। আর যে কাজ তোমাকে দুঃখ দিচ্ছে, যে কাজ তোমার মধ্যে হেট্রেড বা ঘৃণার জন্ম দিচ্ছে, যে কাজ তোমার মধ্যে লাভ, অ্যাডমিরেশন, এনজয়মেন্ট দেয় না, সেই কাজ ইভেল, এবং সেই কাজের থেকে তোমার সবসময় দূরে সরে যাওয়া উচিত বলে তিনি কিন্তু এখানে মনে করছেন। আর লাস্ট যদি আমরা আসি আর এম হেয়ারের কথায়, তিনি তার বিখ্যাত গ্রন্থ 1981-এ মরাল থিঙ্কিং, হ্যাঁ, তার গ্রন্থে আর এম হেয়ার তিনি ইন্ট্রোডিউসড টু লেভেল মডেল অফ ইউটিলিটারিয়ানিজম। অর্থাৎ তিনি এখানে দুটো মডেলের কথা বলেছেন, 2 লেভেল মডেলের কথা বলেছেন ইউটিলিটারিয়ানিজমের ক্ষেত্রে। অ্যাট দ্য ফার্স্ট অর ইন্টুইটিভ লেভেল ইট কমেন্টস দ্য রুল ইউটিলিটারিয়ানিজম, অ্যাট দ্য সেকেন্ড অর ক্রিটিক্যাল লেভেল ইট কমেন্টস অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম।
ইউটিলিটারিয়ানিজম। ইন শর্ট মানে তিনি দুটোকেই স্বীকার করেছেন। তার মানে RM হিয়ার হলেন এমন একজন ফিলোসফার যিনি দুটো লেভেলকেই স্বীকার করেছেন। একটা হচ্ছে রুল ইউটিলিটারিয়ানিজমকেও তিনি স্বীকার করেছেন ইনটুইটিভ লেভেলে, এবং ক্রিটিক্যাল লেভেলে বা সেকেন্ড লেভেলে, ফার্স্ট লেভেলে গিয়ে তিনি রুল ইউটিলিটারিয়ানিজমকে স্বীকার করেছেন, অ্যান্ড সেকেন্ড লেভেলে গিয়ে তিনি অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমকে তিনি স্বীকার করেছেন। ইন শর্ট, ইট রিকোয়ার্স আস ফার্স্ট টু গ্রাস্প মোরাল রুলস, মানে প্রথমে তিনি বলছেন প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মোরাল রুলসগুলোকে প্রয়োজন, এবং এই রুলগুলো কতটা পরিমাণে মানুষের মধ্যে হ্যাপিনেস জেনারেট করছে সেটা প্রয়োজন। দেন তিনি অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমের ক্ষেত্রে তিনি এসেছেন, দেন টু ডিসাইড দ্য অ্যাক্টস দ্যাট উড ব্রিং অ্যাবাউট ম্যাক্সিমাম হ্যাপিনেস। মানে RM হেয়ার হলেন এরকম একজন দার্শনিক যিনি রুল ইউটিলিটারিয়ানিজম থেকে শুরু করে তিনি অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমে গিয়ে উপনীত হয়েছেন। যে বলছেন যে প্রথমে গভর্নমেন্টের তরফ থেকে কোনো একটা রুলস থাকা উচিত এবং দেখা উচিত সেই রুলসটা মানুষের মধ্যে হ্যাপিনেস জেনারেট করতে পারছে কিনা, তারপরে প্রত্যেকটা ব্যক্তি মানুষের যে কর্ম সেটা সেখানে বিচার্য হওয়া উচিত। RM হেয়ার এই জন্য টু লেভেল মডেল অফ ইউটিলিটারিয়ানিজমের কথা বলেছেন। তাহলে তোমাদের এখান থেকে এটাও প্রশ্ন হতে পারে যে কে তার দর্শনে টু লেভেল ইউটিলিটারিয়ানিজমের কথা বলেছেন। এখানে RM হিয়ার তার দর্শনে টু লেভেল ইউটিলিটারিয়ানিজমের কথা বলেছেন। লাস্ট অফ অল আমরা ছোট্ট একটা কনসেপ্ট জেনে নেব, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল র্যাডিকালিজম। ফিলোসফিক্যাল র্যাডিকালিজম মানে বেসিক্যালি এই ইউটিলিটারিয়ানিজমের যে নৈতিক থিওরিকে বিভিন্ন জায়গায় পলিটিক্সের ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করা, ইকোনমিক্সের ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করা, সোশ্যাল ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা, দ্যাট ইজ কল্ড ফিলোসফিক্যাল র্যাডিকালিজম। ফিলোসফিক্যাল র্যাডিকালিজম রেফার্স টু আ সেট অফ প্রিন্সিপালস হুইচ এম্বডি দ্য অ্যাপ্লাইড আসপেক্ট অফ ইউটিলিটারিয়ানিজম। মানে ইউটিলিটারিয়ানিজম তো বেসিক্যালি একটা থিওরি, কিন্তু সেই থিওরি বা সেট অফ প্রিন্সিপালসকে তো দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ কল্ড ফিলোসফিক্যাল র্যাডিকালিজম। তোমাদের এখান থেকেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ফিলোসফিক্যাল র্যাডিকালিজম রেফার্স টু আ সেট অফ প্রিন্সিপালস হুইচ, যার মধ্যে ইউটিলিটারিয়ানিজমের থিওরিটা থাকবে এবং সেটা সেট অফ প্রিন্সিপালস যেটা মানুষের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। দিস প্রিন্সিপালস ওয়ার ডেভেলপড বাই দ্য হোস্ট অফ ব্রিলিয়ান্ট ইংলিশ ফিলোসফার্স হু ওয়ার দ্য ফলোয়ার্স অফ জেরেমি বেন্থাম। হ্যাঁ, এবং এই প্রিন্সিপালসগুলো যারা দিচ্ছেন তারা বেসিক্যালি জেরেমি বেন্থামের তারা হচ্ছেন ফলোয়ার, যারা এই প্রিন্সিপালসগুলোকে মানুষের জন্য তিনি অ্যাপ্লাই করছেন সব জায়গায়। লয়ের ক্ষেত্রে বলতে পারো, ইকোনমিক্সের ক্ষেত্রে বলতে পারো, পলিটিক্সের ক্ষেত্রে বলতে পারো, সব কিছুর মধ্যে ইউটিলিটারিয়ানিজমের থিওরিগুলোকে তারা ইনকর্পোরেট করছেন এবং নিয়মগুলোকে সাধারণ মানুষের ক্ষেত্রে তারা প্রয়োগ করছেন। বেসিক্যালি তার পেছনে ইউটিলিটারিয়ানিজমের থিওরি রয়েছে। হ্যাঁ, যারা জেরেমি বেন্থামের ফলোয়ার তারাই বেসিক্যালি এই প্রিন্সিপালসগুলোকে তারা ডেভেলপ করেছেন। মোস্ট নোটেবল অফ দিস ফিলোসফার্স ওয়্যার, হ্যাঁ, যার মধ্যে যাদের ইংলিশ ফিলোসফার্সদের কথা আমরা জানবো তারা হলেন জেমস মিল, ডেভিড রিকার্ডো, জন অস্টিন অ্যান্ড জন স্টুয়ার্ট মিল। এই চারজনের নাম আমরা ফিলোসফিক্যাল র্যাডিকালিজমে আমরা জানতে পারলাম। জেমস মিল, ডেভিড রিকার্ডো, জন অস্টিন অ্যান্ড জন স্টুয়ার্ট মিল, these philosophers worked out the practical implications of utilitarianism in the spheres of law, economics and politics. তারা ইউটিলিটারিয়ানিজমের থিওরিকে বিভিন্ন নীতিতে সেগুলোকে কনভার্ট করে, নীতির পেছনে কিন্তু মেন ইনপুট ইউটিলিটারিয়ানিজমেরই থাকছে। তারা লয়ের ক্ষেত্রে বলো, ইকোনমিক্সের ক্ষেত্রে বলো বা পলিটিক্সের ক্ষেত্রে বলো, এমন ধরনের সেট অফ প্রিন্সিপালস তারা মানুষের সামনে নিয়ে আসছেন। হ্যাঁ, সেটা তার পেছনে অবশ্যই ইউটিলিটারিয়ানিজমের থিওরি সেখানে কিন্তু অবশ্যই ভাবে এখানে কাজ করছে, দ্যাট ইজ কল্ড ফিলোসফিক্যাল র্যাডিকালিজম। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে বেসিক টেনেন্টস অফ ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম লেট 18-19 সেঞ্চুরিতে ব্রডার স্ট্রিম অফ লিবারালিজম হিসেবেই তোমার ইউটিলিটারিয়ানিজম মানুষের সামনে এসেছে। এটা একটা মোরাল এথিক্যাল থিওরি, যেখানে আমরা দেখতে পাই যার হচ্ছে চিফ এক্সপোনেন্ট যিনি হলেন তিনি হলেন জেরেমি বেন্থাম, যিনি বলছেন যে কোনো একটা মানুষের কাজের মানদণ্ড নির্ধারিত হচ্ছে সেই কাজটা তার মধ্যে কত পরিমাণে সুখ জেনারেট করছে তার দ্বারা। ইউটিলিটারিয়ানিজম মানেই হচ্ছে উপযোগিতাবাদ, যেটা উপযোগটাই হচ্ছে বা ইউটিলিটিটাই হচ্ছে মেন ক্রাইটেরিয়া অর মেন মানদণ্ড।
ঠিক আছে। পরবর্তীকালে আমরা এটা দেখতে পেলাম যে টাইপস অফ ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ দুটো টাইপে প্রথমে ভাগ করা হচ্ছে, অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম, রুল ইউটিলিটারিয়ানিজম। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টরা প্রত্যেকটা কাজের মানদণ্ড বিচার করে তার কনসিকুয়েন্সেসের দ্বারা, যেখানে জেরেমি বেনথাম তার সাপোর্টার। রুল ইউটিলিটারিয়ানিজম কোনো প্রত্যেকটা কাজের তারা মানদণ্ড বিচার করে না, তারা কোনো একটা সার্বিক নিয়মের কথা তারা বলে। তার মানে তুমি ভেবে দেখো যে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টদের কাছে কোনো সার্বিক নিয়ম কোনো কিছু নেই, প্রত্যেকটা কাজ তার ভালো মন্দের দ্বারা সেই কাজের মানদণ্ড নির্ধারিত হচ্ছে। সেখানে জেনারেল প্রিন্সিপাল যদি আমি বলি, যেমন ধরো কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, এই ধরনের রুলসের কিন্তু অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টদের কাছে সেই রুলস কিন্তু গ্রহণযোগ্য নয়। কিন্তু রুল ইউটিলিটারিয়ানিস্টরা কিন্তু একটা সার্বিক ভালোর কথা তারা ভাবে, মানুষের জন্য, সকল মানুষের জন্য তারা ভাবে, লং টার্ম সুখের কথা ভাবে, তারা কোয়ালিটেটিভ সুখের কথা তারা ভাবে, সুখের গুণগত মানকে তারা স্বীকার করে। কিন্তু অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টরা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পরিমাণগত পার্থক্যের কথা স্বীকার করে। তো এই অ্যাক্ট ইউটিলিটারিয়ানিস্টকে কনসিকুয়েন্সিয়ালিজম বলা হয়, বিকজ কোনো একটা কাজের ভালো মন্দ তার কনসিকুয়েন্সেস বা তার ফলাফলের দ্বারা নির্ধারিত হয়। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম, রুল ইউটিলিটারিয়ানিজম বাদেও আরেক প্রকার ইউটিলিটারিয়ানিজম রবার্ট অ্যাডামস বলেছেন, দ্যাট ইজ কল্ড দ্য মোটিভ ইউটিলিটারিয়ানিজম, যেখানে বলছেন কোনো কাজের ভালো মন্দ যে কাজটা করছে তার যে মোটিভ তার দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, সেটা তারা বলছেন। তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজমকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা স্ট্রেনজেন করার জন্য নতুন কিছু থিওরি সামনে আসছে, যেখানে হেনরি সিজুইগের বক্তব্য, জি.ই. মুরের বক্তব্য এবং আর.এম. হেয়ারের বক্তব্য এখানে আমরা পড়লাম। আর লাস্টলি ফিলোসফিক্যাল র্যাডিকালিজমে আমরা এটা দেখতে পেলাম যে তিনজন দার্শনিকের নাম বা চারজন দার্শনিকের নাম আমরা পেলাম, জেমস মিল, ডেভিড রিকার্ডো, জন অস্টিন অ্যান্ড জন স্টুয়ার্ট মিল। তারা বেসিক্যালি তোমার ইউটিলিটারিয়ানিজমের যে থিওরিকে তারা প্রিন্সিপালস, নীতির মোড়কে ফেলে দিয়ে তারা ল, ইকোনমিক্স, পলিটিক্স সমস্ত জায়গাতে তারা এই নিয়মগুলোকে তারা কার্যকারী করছেন। এবং বেসিক্যালি তার মাধ্যমে তারা যেটা করতে চাইছেন বা ফিলোসফিক্যাল র্যাডিকালিজম যেটা করতে চাইছে, যে ইউটিলিটারিয়ানিজমকে সমাজে ছড়িয়ে দাও, ইউটিলিটারিয়ানিজমের যে নীতি সেই নীতিকে সমাজে ছড়িয়ে দেওয়ার কথা তারা বলছেন। আজকের ক্লাসে আমি একটু চেষ্টা করলাম, আমি জানি না এই ক্লাসটা তোমাদের কতটা ভালো লাগলো, খারাপ লাগলো, বুঝতে পারলে কি পারলে না, কিন্তু আমি চেষ্টা করলাম একটু নতুন আঙ্গিকে, একটু নতুন মোড়কে ইউটিলিটারিয়ানিজমের যে থিওরি বা উপযোগবাদের যে থিওরি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে তোমাদের সামনে আনার। এবং আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ইউটিলিটারিয়ানিস্ট বলতে জন স্টুয়ার্ট মিলের কথা জানি এবং জেরেমি বেনথামের কথা জানি, তার বাইরে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে পড়ি না। সেটা যেন তার বাইরেও যে বিভিন্ন দার্শনিকেরা এই ইউটিলিটারিয়ানিজমের থিওরির সঙ্গে যুক্ত এবং তার সাথে সাথে ফিলোসফিক্যাল র্যাডিকালিজমের যে থিওরি, সেটা আমার ভীষণ ভীষণ ইচ্ছে করছিল যে আজকে এই বিষয়টা তোমাদেরকে পড়াই বা তোমাদেরকে নতুন থিওরিটা তোমাদেরকে জানাই। তোমাদের যদি ইচ্ছা থাকে জেরেমি বেনথামের থিওরিটা আরো ডিটেলডে বা জন স্টুয়ার্ট মিলের থিওরি আরো ডিটেলডে পড়ানো যেতেই পারে, কিন্তু আজকের ক্লাসে যেটা চেষ্টা করলাম, ওভারঅল বেসিক টেনেন্টস অফ ইউটিলিটারিয়ানিজমের যে থিওরি, সেই থিওরি আজকে তোমাদের আমি সামনে আনলাম। বলো, আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তোমাদের তোমাদের তোমরা কতটা বুঝতে পারলে, তোমাদের ক্লাসটা ভালো লাগলো কিনা সেটা আমাকে বলো। বলো। ম্যাম বলছি, এই নীতি উপযোগ বাদে শুধু কি মানে গুণগত মানের কথাই বলছে, মানে পরিমাণগত মানটা একদমই বলছে না? না, একদমই বলছে না সেটা নয়, পরিমাণগত বলছে, কিন্তু গুণগতটাকে পরিমাণগত থেকে বেশি স্থানে রেখেছে, উপরের স্থানে রেখেছে। গুণগতটাই তাদের কাছে মেন ক্রাইটেরিয়া, পরিমাণগতকে তারা একদম অস্বীকার করে দিচ্ছে তা বিষয়টা না, কিন্তু গুণগতকে সবার উপরে তারা রাখছে। এই জন্য দেখবে বাংলা বইগুলো তো তুমি দেখতে পাবে যে জন স্টুয়ার্ট মিল সুখের গুণগত এবং পরিমাণগত দুটো পার্থক্যই তিনি স্বীকার করেছেন, বাট গুণগতকে তিনি ওপরের স্থানে রেখেছেন। যে কাজ তোমার মধ্যে গুণগত, মানে গুণগত দিক থেকে সুখের মানটা যেখানে অনেক বেশি, সেই কাজটাই বেসিক্যালি ভালো হিসাবে গণ্য হবে। আমি বললাম না যে তোমার সামনে খাবার রাখা আছে, আবার তোমার সামনে তোমাকে গান করতে দেওয়া হচ্ছে, মনে করো তুমি প্রচন্ড গান করতে ভালোবাসো, তুমি পড়তে ভালোবাসো বা তুমি আর্ট করতে ভালোবাসো, তোমাকে সেই কাজটা দেওয়া হচ্ছে, তোমাকে খাবারও দেওয়া হচ্ছে। খাবার, দেখো এই জন্য ইউটিলিটারিয়ানিস্টদের যারা বিরোধী তারা বলছে, মনে করো প্রথম পিসটা যখন তুমি খাচ্ছ, হ্যাঁ, তোমার বিপাশা তোমার মধ্যে যে পরিমাণে স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করছে, ঠিক আছে, সেকেন্ড পিস, থার্ড পিস, ফোর্থ পিস যখন খাচ্ছ, সেটা কিন্তু অত পরিমাণেও স্যাটিসফ্যাকশন আর ক্রিয়েট করছে না, তাই তো? ঠিক আছে। হ্যাঁ ম্যাম।
কি কিন্তু বিষয়, ঠিক আছে, প্রথম চামচটা যখন তুমি মুখে দিচ্ছ সেটা যে পরিমাণে তোমার মধ্যে স্যাটিসফ্যাকশন দিচ্ছে সেটা দিচ্ছে না, সেই জন্য তারা পরবর্তীকালে পরিমাণগত পার্থক্যের থেকে গুণগত পার্থক্যের উপরে তারা বেশি কিন্তু সেখানে নজর দিলেন, এবং তারা এটা বললেন যে হচ্ছে না, গুণগত দিক থেকে যে সুখ উন্নত মানের সেই সুখকেই সুখ বলে বিবেচনা করা হবে। বলো, বুঝতে পেরেছো নাকি? বলো, কনসেপ্ট ক্লিয়ার হলো নাকি তোমাদের? এবার তো তোমাদের কাছে না শুনলে পরেও তো আমার খারাপ লাগবে, ঠিক আছে, যে তোমরা বুঝতে পারলে নাকি। কারণ তাহলে তোমরা যদি বলো তাহলে আজকের এই ক্লাসটা অনেকদিন বাদে ইউটিউবে কোনো একটা ক্লাস যায়নি, আজকের এই ক্লাসটা তাহলে আমার খুব ইচ্ছা হচ্ছে যে আজকের এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দেবো সবার জন্য, একটা জেনারেল থিওরি। আর ডাব্লিউবিসিএসসি যারা প্রিপারেশন নিচ্ছে, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে যারা, তারাও যদি এই থিওরিটাকেও ফোকাস করে তাহলেও কিন্তু তারা একটা ভালো ডেমো দিতে পারে ইউটিলিটেরিয়ানিজম থেকে, আমার সেটা ব্যক্তিগতভাবে মনে হয়। বলো, বলো ক্লাসটা কেমন লাগলো, বলো কিছু কি জানতে পারলে নতুন? মিন্টু বলছে খুব ভালো লাগলো ম্যাম, বোঝা গেল। আচ্ছা, সোমা বলছে হ্যাঁ ম্যাম খুব ভালো লাগলো। আর বাকিরা, বাকিরা সবাই, ক্লাসটা কি ইউটিউবে দেওয়া যাবে আজকের? অনেকদিন ইউটিউবে কোনো ক্লাস দেওয়া হয় না, এই জন্য আমার মনে হলো যে এই ক্লাসটা একটু ইউটিউবে দিয়ে দিই আজকে। বলো, কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? ক্লাসটা ভীষণ ভালো লাগলো, শিপ্রা। আচ্ছা, যাক তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এটাও কিন্তু ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মধ্যে পড়ে। খুব ভালো লেগেছে ম্যাম, অনেক নতুন কিছু জানতে পারলাম। হ্যাঁ, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো অবশ্যই, সুতরাং সেটাকে মাথায় রাখো। তো এইভাবে এগিয়ে যাও। আমিও চেষ্টা করব আরো ভালো ভালো থিওরি তোমাদের সামনে রাখার, যে জায়গাটা থেকে তোমাদের অনেক ধরনের প্রশ্ন হতে পারে। যদি সত্যি কখনো সময় থাকে, জেরেমি বেন্থামের টোটাল থিওরি বা জন স্টুয়ার্ট মিল আমাকে পড়াতেই হবে। লিবার্টি প্রসঙ্গে জন স্টুয়ার্ট মিলের বক্তব্য আমি দেখে নিচ্ছি, যে এর পরদিনের ক্লাসে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় আমি দেখে নিচ্ছি। তো আজকের ক্লাসটা ইউটিউবে থাকবে, ইউটিউবে তোমরা আবার করে এই ক্লাসটা সকলেই কিন্তু দেখে নিতে পারবে।